আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুয়েল কিবরিয়া তোমাদের সামনে আবার হাজির হয়ে পড়েছি নির্ধারিত আমাদের সাহিত্য কোর্সের ক্লাসে। আশা করছি তোমরা সবাই আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ। তোমরা কি আমার সাথে যুক্ত হয়েছো? সবাই আমাকে একটু নক করো, ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আবরাম শিফাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফরোজা খাতুন, আল্লাহ হাফিজ, লাভ ইউ টু। সাদিয়া তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ইসলাম মাসুম, জেসমিন আক্তার তনু, শামীম, মণিশঙ্কর, পণিপাত গুরুজি, প্রণাম তোমাকে সাদিয়া তালুকদার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমার ক্লাসে। তো আশা করছি তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে পড়েছো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো, তোমরা বলো তো, আমি কি তোমাদের সাহিত্য পড়াতে পারবো? পারছি আমি? কি মনে হচ্ছে? আমি কি তোমাদেরকে সাহিত্য পড়াতে পারছি? হুম, আমার মনে হচ্ছে যে আমি সাহিত্য পড়াতে পারবো না তোমাদের। হতাশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে যে আমাকে দিয়ে সাহিত্য পড়ানো কি হবে না। আচ্ছা, আমাদের একটি শোক সংবাদ আছে আজকে। আমাদের এক শিক্ষার্থী মৌলি, তোমরা নিশ্চয়ই আমাদের গ্রুপের মাধ্যমে পেয়েছো যে আমাদের এই গ্রুপেরই, আসলে পৃথিবীটা যে কত ক্ষণস্থায়ী, পৃথিবীটা যে কত নশ্বর, আমাদের এই গ্রুপের এক শিক্ষার্থী মৌলি, সে আমাদের মাঝে আর নেই। তো আমরা শুরুতেই তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শিক্ষার্থী আমার ইব্রাহিম পাইক, তার মাধ্যমে আমরা এই নিউজটি পেয়েছি। আসলে সব শিক্ষার্থীদের সাথে তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে না বা যোগাযোগও থাকে না, এই যে আমাদের হাজার হাজার শিক্ষার্থী। তো তারপরে যেহেতু শিক্ষার্থী মানে আমার প্রাণের স্পন্দন, তো সে যে তার সাথে আমার যত দূরের সম্পর্কই হোক না কেন, বা হয়তো অত আত্মিক সম্পর্ক নেই, তবু সেই শিক্ষার্থী আমার তার এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো তার এই আত্মার মাগফিরাত কামনা করে আমরা শুরুতেই 1 মিনিট একটু নীরবতা পালন করব, ঠিক আছে? তো তোমরা আমার সাথে সবাই একটু মৌন অবলম্বন করবে। আমরা 1 মিনিট, আমি ঘড়ি ধরছি এখন, ঘড়ি ধরার সাথে সাথে আমরা 1 মিনিট একটু তার স্মৃতির উদ্দেশ্যে, তার প্রতি আমাদের শোক জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের নীরবতা পালন শুরু। ধন্যবাদ সবাইকে। আমরা প্রার্থনা করি মহান রব্বুল আলামিন আমার এই স্নেহের শিক্ষার্থীটির জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে নিশ্চয়ই তাকে বেহেশত নসিব করবেন। আমরা তার জন্য দোয়া করি।
স্রষ্টা তাকে ক্ষমা করে দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ক্লাস আমাদেরকে আসলে আমরা জীবনের কাছে এমনভাবে বাধা যে আমাদের আসলে দুঃখ কষ্ট শোক বেদনা প্রতিনিয়ত আমাদের জীবনকে ছুঁয়ে যাচ্ছে প্রতিনিয়তই। তো সেগুলিকে পাশ কাটিয়ে কিংবা সেগুলিকে এক পাশে রেখে কিংবা বুকের গহীনে সেই দুঃখটাকে একটু আস্তে করে রেখে কিন্তু আমাদেরকে জীবনের পথ চলতে হচ্ছে, কারণ জীবনে থেমে থাকার সুযোগ আমাদের নেই। ঠিক আছে, তো আমিও খবরটি শুনে মর্মাহত হয়েছি। মনের গহীনে অনেক দুঃখ তৈরি হচ্ছে, খারাপ লাগা। আসলে আমরা তবুও পথ চলতেই হবে। ঠিক আছে, রবীন্দ্রনাথের ভাষায় বলছি যে ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। তো আসলে পাখা বন্ধ করার সুযোগ আমাদের নেই, বন্ধ করলে আমরা অতলে হারিয়ে যাব। কাজে আমাদের পাখা সবসময় চাক খুলে রাখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা ক্লাস শুরু করছি। তো আমি যেই কথাটি দিয়ে শুরু করেছিলাম ক্লাসটি, যে আসলে আমি সাহিত্য পড়াতে পারবো কিনা, কেন এই কথাটি বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অন্যভাবে নিও না কথাটিকে। আসলে যেমন এই যে রবীন্দ্রনাথ, আমি আজকে ভেবেছিলাম যে ক্লাসটি শেষ করব, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে এত কথা আমার বুকের মধ্যে আছে, এত তথ্য মাথায় আছে, যে কোনটা যে বলবো আর কোনটা যে বাদ দিব, কোনটুকু বলবো কোনটুকু বলবো না, মানে এই নিয়ে আমি চিন্তা করে বুঝতে পারছি না যে আসলে কি করব। আমার মনে হচ্ছে যে আসলে সাহিত্য কোর্স আমাকে দিয়ে হবে না। বুঝতে পেরেছো? মনে হচ্ছে যে আমাকে শুধু রবীন্দ্র কোর্স একটা আলাদা করাতে হবে, নজরুল কোর্স, জসীমউদ্দিন কোর্স, শরৎচন্দ্র কোর্স, মানে এই সাহিত্য কোর্স, এইটা আমাকে দিয়ে আসলে মনে হচ্ছে যেন হবে না। তো এরকম লাগছে, কারণ এই রবীন্দ্রনাথ নিয়ে এত কথা, এত তথ্য, রবীন্দ্রনাথের এত গ্রন্থ, এত পুস্তক, এত তত্ত্ব কথা, এত তার জীবনী, এই বিষয়গুলো নিয়ে আমি যে আসলে কি বলবো আর কি বাদ দেব, বা কোথায় কোনটুকু বলবো কোনটুকু বলবো না, আমি মানে খুবই বিষয়টা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, রবীন্দ্রনাথ নিয়ে যেন মনে হচ্ছে যে 10-12টা ক্লাস যদি নিতে পারতাম তাহলে ভালো হতো। আসলে সেটিও সম্ভব না, কারণ আমাদের যে জব কোর্স, এই কোর্সের একটা লিমিটেশন থাকে, জানার পরিধির একটা লিমিটেশন আমাদের থাকে। তো আমরা তো ঠিক আছে, সেই সীমাবদ্ধতাটুকু আমরা মেনে ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে সাউন্ড একটু কম লাগছে, হ্যাঁ একটু অল্প লাগছে, এই জন্যই যে আমার ওই যে মোবাইলের চার্জটা হঠাৎ কোনো দিন একটু দিতে ভুলে যাচ্ছি, আজকে চার্জ কম। তো চার্জারে লাগানো আছে, চার্জারে লাগানোর মাইক্রোফোন ইউজ করা যায়, এটা ব্যাড সাউন্ড হয়। বুঝতে পেরেছেন? হয়তো একটু কম যাদের মনে হচ্ছে তার একটু মাইক্রোফোন ইউজ করবেন। বুঝতে পারছেন কেমন কথাটি? অর্থাৎ আমি যদি মাইক্রোফোন ইউজ করতে পারি সেদিন সাউন্ড একটু ভালো হয়, বাট যেহেতু আজকে আমি সাউন্ড ওই চার্জারে লাগিয়েছি ফোনটি, তো চার্জার আবার একদিকে মাইক্রোফোন লাগালে একটু সাউন্ডের সমস্যা হয়, একটু ব্যাড সাউন্ড হয়, ফলে আমি আজকে মাইক্রোফোনটা নিইনি। তো সাউন্ডটা একটু কম হতেও পারে, যদি কারো সাউন্ড কম মনে হয় তাহলে তারা দয়া করে তারা নিজেরা মাইক্রোফোনটি ইউজ করবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি রবীন্দ্রনাথকে আজকে একটু প্রথমে একটু তথ্যগুলো পড়িয়ে নিই, তারপর আমরা রবীন্দ্রনাথের ভাবে যাব বা অন্যান্য গভীরতায় যাব, কারণ একবার গভীরতায় বা ভাবের মধ্যে ঢুকে পড়লে বের হওয়া মুশকিল। এই জন্য আগে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কিছু তথ্য আগে একটু দিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা, রবীন্দ্রনাথ আমাদের আপনারা জানেন যে রবীন্দ্রনাথের জন্ম মূলত কোথায়, তাই না? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের এই বঙ্গের বেশ কিছু জায়গার সংশ্লিষ্টতা আছে বা তিনি জড়িয়ে আছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আমাদের ঢাকায় এসেছিলেন, একটু লিখে নিবা। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকায় এসেছিলেন, দুইবার ঢাকা এসেছিলেন। এটা হচ্ছে 1898 সালে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকা আসেন 1898 সালে। ঠিক আছে, দুইবার তিনি ঢাকা এসেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকা আসেন 1898 সালে বঙ্গীয়
প্রাদেশিক সম্মেলন, এই বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কি ঢাকা এসেছিলেন 1898 সালে। বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন, ঠিক আছে। এরপরে তিনি 1926 সালে দ্বিতীয়বার ঢাকা এসেছিলেন, দ্বিতীয়বার 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে 1926 সালে তিনি ঢাকা এসেছিলেন এবং 10 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। 1926 সালের 10 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়, যে সংবর্ধনার সভাপতিত্ব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য জি.এইচ. ল্যাংলি। জি.এইচ. ল্যাংলি, সেটা পুরো দিয়ে লেখা আছে, বই পুস্তকে লিখতে পারবেন। জি.এইচ. ল্যাংলি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ঢাকা এসেছিলেন 1898 সালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন, বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে। পরবর্তীতে দ্বিতীয়বার 1926 সালে তিনি ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আসার পর 10 ফেব্রুয়ারি তাকে কি করা হয়, একটা গণসংবর্ধনা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাবাসীর ব্যানারে। 10 ফেব্রুয়ারি জি.এইচ. ল্যাংলি সেখানে সভাপতিত্ব করেন। আর 15 ফেব্রুয়ারি 1926 সালের 15 ফেব্রুয়ারি তাকে তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, এবং সেখানে জগন্নাথ হলের একটি স্মরণিকা বেরিয়েছিল, স্মরণিকা, সেটির নাম ছিল বাসন্তিকা। জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্মরণিকা একটি বের হচ্ছিল, বাসন্তিকা, এবং রবীন্দ্রনাথের কাছে একটি লেখা চাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তখন জগন্নাথ হলের সেই বাসন্তিকা স্মরণিকার জন্য একটা কবিতা লিখে দিয়েছিলেন, যেটি পরবর্তীতে গান হিসাবে রূপান্তরিত হয়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম তোমাদের এই হাসি খেলায়, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলা, মনে রেখো এই কথাটি, মনে রেখো। তোমাদের এই হাসি খেলায়, তোমাদের এই হাসি খেলায়। এই গানটি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই অনুষ্ঠানে বসে লিখেছিলেন, এবং বাসন্তিকা এই স্মরণিকার জন্য তিনি দিয়েছিলেন, ঠিক আছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা আসার স্মৃতি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের আরো 3টি জায়গায়, এই বাংলা অঞ্চলের আরো 3টি জায়গার সাথে তার খুবই গভীর স্মৃতি জড়িয়ে আছে, যার একটির নাম হচ্ছে কি শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গভীর স্মৃতি এই অঞ্চলের 3টি জায়গার সাথে জড়িত আছে, তার একটি হচ্ছে কি শিলাইদহ। জি, 1889 সালে তিনি শিলাইদহে আসেন। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কি শিলাইদহে আসেন, এবং এই শিলাইদহ তার জীবনের শুধু না, সাহিত্য সাধনার, যে কুষ্টিয়ার শিলাইদহ, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বা টার্নিং পয়েন্ট। বুঝতে পেরেছেন, রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই শিলাইদহে অবস্থানকাল, এবং এই শিলাইদহে অবস্থানকালে তিনি এই যে বাংলার প্রকৃতি, নদী, দুঃখী মানুষ,
ঠিক আছে, এই সমস্ত মানুষ নরনারী এদের সাথে পরিচিত হয়েছিলেন এবং তার জীবনের যে তার যে খ্যাতি, এই খ্যাতির যে সূচনা হয়েছিল সোনার তরী কবিতা কাব্যের মধ্য দিয়ে। সেই সোনার তরী, তারপরে চিত্রা এবং চৈতালি, এই তিনটি কাব্য তিনি লিখেছিলেন কোথায় বসে? শিলাইদহে বসে। বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ সোনার তরী কাব্য কোথায় লিখেছিলেন? সোনার তরী, চিত্রা এবং চৈতালি রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম দিকের যে খুব গুরুত্বপূর্ণ কাব্যগুলি সেগুলো লিখেছিলেন শিলাইদহে। এমনকি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ তিনি শিলাইদহে বসে শুরু করেছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্র যে সমৃদ্ধ গল্প, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্পকার রবীন্দ্রনাথ, তার যে গল্পের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পোস্টমাস্টার, তার এই টাইপের গুরুত্বপূর্ণ লেখাগুলি, বুঝতে পারলেন, এক রাত্রি, খুবই গুরুত্বপূর্ণ ছোট গল্পগুলি রবীন্দ্রনাথ লিখেছিলেন কোথায় বসে? শিলাইদহে বসে। শিলাইদহ রবীন্দ্র সাহিত্য চর্চার একটি কি অন্যতম পীঠস্থান। বুঝতে পারলেন? রবীন্দ্রনাথের যে জীবন দৃষ্টি এবং মানুষের সাথে তার যে কি, এই যে মানুষের জীবনকে দেখার কাছ থেকে, কলকাতার যে তিনি ঠাকুর বাড়িতে থাকতেন, সেখানে গরিব সাধারণ মানুষকে কাছ থেকে দেখার সৌভাগ্য তার অর্থে ছিল না। রবীন্দ্রনাথের এই যে মানুষের জীবন যে দেখার সুযোগ এবং খুব নিম্ন শ্রেণীর এই ধরনের মানুষকে তিনি যে দেখেছিলেন, এটা দেখার সুযোগ ঘটেছিল শিলাইদহে। শিলাইদহ রবীন্দ্র জীবনের সাহিত্য সাধনার একটি অন্যতম কি ভিত্তিভূমি। আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। রবীন্দ্রনাথের অনেক চিত্রকর্ম, রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের নানা ছবি এবং রবীন্দ্রনাথের যে মেয়েদের, আমি প্রথম ওখানে ওই ছবিতে দেখি শিলাইদহে রবীন্দ্রনাথের মেয়েদের ছবি আছে, রেণুকা, মাধুরী, যে মীরা। এছাড়া রবীন্দ্রনাথের আরেকটি শাহজাদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর, 1890 সালে রবীন্দ্রনাথ শাহজাদপুরে আসেন। 1889 সালে শিলাইদহে আসেন এবং 1890 সালে তিনি কি শাহজাদপুরে আসেন এবং শাহজাদপুরে তিনি অল্প কিছুদিন ছিলেন। ঠিক আছে, সেখানে তার খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও কিছু কিছু সাহিত্য তিনি সেখানে রচনা করেছিলেন। 1891 সালে তিনি এলেন নওগাঁর অতিশয়। নওগাঁর প্রতিশয়, এই নওগাঁর প্রতিশরে তিনি অনেকদিন ছিলেন এবং বেশ অনেকবার এসেছিলেন। নওগাঁর প্রতিশরে 1891 সালে রবীন্দ্রনাথ এসেছিলেন এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথ শেষবার 1934 সালে আরো একবার এসেছিলেন। শেষবার প্রতিশরে তিনি 1934 সালে শেষবারের মতো এসেছিলেন। 1934 সালে এসেছিলেন শেষবার 1937, মৃত্যুর পূর্বে 1937 সালে, যে 1937 সালে রবীন্দ্রনাথ শেষবার প্রতিশরে এসেছিলেন। এবং আপনাদের একটি কথা বলে রাখি যে প্রতিশরের মানুষ যারা আছেন, আমি জানি না নওগাঁর প্রতিশরে কেউ আছেন কিনা। দেখেন, আজকে আমরা যে এই যে কৃষির যে আমরা বিভিন্ন যে ঋণ, তার নোবেল পুরস্কার যে পেলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্ষুদ্র ঋণ জানেন, চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে যাত্রা শুরু। নোবেল পুরস্কার, সরি, নোবেল পুরস্কার পেলেন আমাদের ক্ষুদ্র ঋণের জন্য। এই ক্ষুদ্র ঋণ আসলে প্রথম শুরু করেছিল রবীন্দ্রনাথ। ক্ষুদ্র ঋণ কৃষকদের মাঝে, নিঃস্ব অসহায় মানুষদের মাঝে কোনো ধরনের জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ প্রথম চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার নোবেল পুরস্কারের যে অর্থ মূল্য, নোবেল পুরস্কার একটা থেকে মেডেল আর একটা থেকে কি আর্থিক একটা পুরস্কার, সেই নোবেল পুরস্কারের অর্থটা তিনি কি করেছিলেন জানেন? এই নওগাঁর যে সাধারণ কৃষক, এই কৃষকদেরকে তিনি ঋণ হিসেবে দিয়েছিলেন কৃষিকাজের। এবং জানেন যে রবীন্দ্রনাথ তিনি তার জামাইকে কি করেছিলেন এই কৃষি বিষয়ে, এবং তার সন্তান, আমি যতদূর জানি রথীন্দ্রনাথ ঠাকুর, তাকে তিনি কৃষি বিষয়ে পড়াশোনা করার জন্য কি দেশের বাইরে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রথম ব্যক্তি যে তার সন্তানকে কৃষি বিষয়ে ডিগ্রি অর্জন করানোর জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন। বুঝতে পারলেন? তো যাই হোক, এই সেই ঋণের টাকা অবশ্য নওগাঁর লোকজন ফেরত দেয়নি। তো যারা এখন নওগাঁর আছেন, এই যে একজন লিখেছেন আমার বাড়ি প্রতিশর, রাশেদুল রাসেল, তো রবীন্দ্রনাথের সেই ঋণ কিন্তু তোমার শোধ দেওয়ার সময় হয়েছে।
রবীন্দ্রনাথ তো বেঁচে নাই, বংশধর আমাকে ফেরত দিতে পারো। রবীন্দ্রনাথ তোমাদের যে ঋণ দিয়ে গেছে, তার নোবেল পুরস্কার প্রাপ্তির টাকাগুলো সবই কি এই নওগাঁর মানুষদেরকে ঋণ হিসেবে দিয়ে গেছিল কৃষি কাজ করার জন্য, কৃষকদের। সেই ঋণ তারা আর ফেরত দেয়নি, রবীন্দ্রনাথ চাইওনি আর আসলে আসেওনি। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সেই ঋণ তোমরা শোধ করে দিও, আমাকে দিলেও চলবে, ঠিক আছে? জি। কেউ মারা গেলে যেমন হুজুরদেরকে খাওয়ালেই হয়ে যায়, তাই না? লাল কিতাবে কয় মৌলবি খালেও হয়, আমাদের একটা গল্প আছে, লাল কিতাবে কয় মৌলবি খালেও হয়। অর্থাৎ মৃত মানুষ কিছু খেতে চেয়েছিল, তো খেতে দেওয়া সম্ভব হয়নি, তো হুজুরদেরকে যদি খাওয়ানো যায় তাহলে তার মনের আশা পূর্ণ হয়। ঠিক তেমনি নওগাঁর মানুষরা, যেহেতু রবীন্দ্রনাথের ঋণ শোধ দেওয়া সম্ভব না, তো আমাকে যদি দিয়ে দাও তাহলে সে অর্থে শোধ হয়ে যাবে আর কি, যেহেতু আমি রবীন্দ্রনাথের শিষ্য। দেখেছো আজকে পোলাপান লিখেছে কি গ্রুপে, দেখেছো যে জুয়েল কিবরি আমার খুব কাছে, দেখো নাই? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছে না আমার সম্পর্কে যে জুয়েল কিবরি আমার খুব কি কাছে, কাজে রবীন্দ্রনাথের ঋণ আমাকে শোধ দিলেও যে হবে, ওইটি তার প্রমাণ। এবং প্রতিশরে রবীন্দ্রনাথ কৃষি ইনস্টিটিউট স্থাপন করেছেন, ঠিকই বলেছেন। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ তার ছেলেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে পড়ানোর জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন। তো এই প্রতিশরে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক ঋণ জড়িয়ে আছে। এবং দেখেন, রবীন্দ্রনাথ তার জীবনে নোবেল পুরস্কারের টাকাটা এই নওগাঁর প্রতিশরের মানুষকে দিলেন, জি। আর তার যে মেডেলটি ছিল, সেই মেডেলটিও চুরি হয়ে যায়, তাই না? 2004 সালে, আমি যদি ভুল না করি, 2004 সালে রবীন্দ্রনাথের কি এই মেডেলটা চুরি হয়ে যায়, বুঝতে পেরেছেন? এবং যেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। ভাবেন, রবীন্দ্রনাথের মেডেল সেটিও মানুষ চুরি করে, মসজিদের জুতা স্যান্ডেলও চুরি করে, কবর থেকে লাশ তাও চুরি করে। তো যাই হোক, তো রবীন্দ্রনাথ এই বাংলা অঞ্চলে, এই অঞ্চলের তার যে স্মৃতি, সেই কথা আপনাদের বললাম। রবীন্দ্রনাথের জীবনের অর্জনের কথা একটু বলি। রবীন্দ্রনাথ 1913 সালে ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন। রবীন্দ্রনাথের জীবনের যে ডিগ্রি, জি, 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ডিলিট ডিগ্রি লাভ করেন। 1913 সালে রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন। 1935 সালে রবীন্দ্রনাথ ডিলিট ডিগ্রি লাভ করলেন কাশী বিশ্ববিদ্যালয়ে, জি, কাশী, কলকাতা, ভারতের কাশীতে, কাশী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করলেন। 1936 সালে ডিলিট ডিগ্রি লাভ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষার্থী বন্ধুদেরকে মনে করে দিই, 1926 সালে রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবর্ধনা দেয়। 1926 সালে রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবর্ধনা দেয়, আর তার ঠিক 10 বছর, তার ঠিকই কি 10 বছর পরে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রিতে ভূষিত করে। 1940 সালে ডিলিট ডিগ্রি দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড। 1940 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট ডিগ্রি দেয় কে? লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে রবীন্দ্রনাথের ডিলিট ডিগ্রি। 1913 আরো ছোটখাটো নাম না জানা অনেক বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি দিয়েছে, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, দুটো মনে রাখবেন শিক্ষার্থী বন্ধুরা, যে 1913 সালে রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দেয়, এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ এটি পরীক্ষা প্রশ্ন হবে যে রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। 1936 সালে রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। রবীন্দ্রনাথ 1915 সালে ইংরেজদের দ্বারা, ব্রিটিশদের দ্বারা কি নাইট উপাধি, নাইট, জি, NIGHT, নাইট, রাত নাইট না, তাই না? KNIT, আমি যদি ভুল না করি, KNIT,
জিএসটি। রবীন্দ্রনাথ 1915 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন এবং ফলে রবীন্দ্রনাথের সাথে স্যার রবীন্দ্রনাথ যুক্ত হয়। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন এবং নাইট উপাধি যারা পায় তাদের নামের সাথে কি স্যার, স্যার রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ তার এই নাইট বা স্যার উপাধিটি কি বর্জন করেছিলেন। নাইট হচ্ছে রাজা, নাইট মানে রাজা, জি রাজা। নাইট শব্দের আবিধানিক অর্থ রাজা, অর্থাৎ ইংরেজদের একটি উপাধি, যে উপাধি যাদেরকে দেয়া হতো তারা স্যার নাম ধারণ করতে পারতেন। জি, ডিলিট দিলে যেমন ডক্টর ধারণ করে, ডিলিট দিলে কি ডক্টর, ঠিক তেমনি নাইট উপাধি দিলে স্যার। তো 1919 সালে রবীন্দ্রনাথ তার এই নাইট উপাধি বর্জন করেছিলেন। 1919 সালে রবীন্দ্রনাথ কি নাইট উপাধি বর্জন করেছিলেন। ডিলিট ডক্টর অফ লিটারেচার, ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার। জি, ডিলিট শব্দের অর্থ ডক্টরেট অফ লিটারেচার, জি সাহিত্যের সম্মানজনক ডিগ্রি, সম্মানজনক, অর্জিত নাকি সম্মানজনক। 1919 সালে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ব্রিটিশ সরকার কর্তৃক কৃষকদেরকে হত্যার প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় কৃষকদের হত্যার প্রতিবাদে, জি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তার এই নাইট উপাধিটি বর্জন করেন। রবীন্দ্রনাথ নাইট উপাধি কত সালে পেয়েছিলেন? 1915 সালে। আর 1919 সালে তিনি উপাধিটি বর্জন করলেন কেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে রবীন্দ্রনাথ তার নাইট উপাধি বর্জন করলেন। ঠিক আছে, ওকে। রবীন্দ্রনাথের একটু আত্মজীবনী তিনটির নাম লিখে নেন। রবীন্দ্রনাথ রচিত আত্মজীবনী, একটির নাম হচ্ছে ছেলেবেলা, একটির নাম কি ছেলেবেলা, একটির নাম হচ্ছে জীবন স্মৃতি। রবীন্দ্র রচিত আত্মজীবনী। রবীন্দ্রনাথকে নিয়ে অনেকে এই জীবনী লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথ মাহমুদ নাবিলা, আপনি পিএইচডি করেন স্যার, পিএইচডি হলে কি হবে? নামের সাথে ডং জুয়েল কিবরিয়া যুক্ত হবে নাকি? হ্যাঁ, ডং জুয়েল কিবরিয়া হওয়ার চেষ্টা করছি আমি। এইবার ভর্তি অলরেডি জমা দিয়েছি ফর্ম। দীর্ঘদিন আসলে এত ব্যস্ত থাকি, ভয় পাই, কারণ গবেষণার মধ্যে ঢুকে পড়লে আমি তার ফাঁকিবাজে গবেষণা করবো না, গবেষণাটা গবেষণার মধ্যে করবো। ফলে এই যে এত ব্যস্ততার জন্য গবেষণা করতে ভয় পাই। তো এই বছর ফর্ম জমা দিয়েছি, কপাল যদি ভালো থাকে, করোনার আগে যদি মনিটরে না যায়, তাহলে ইনশাল্লাহ ডং যুক্ত হবে। তোমরা দোয়া করো। ডক্টরেট করার জন্য এবার আমি আবেদনপত্র জমা দিয়েছি, হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে হবে। তো জীবন স্মৃতি আত্মজীবনীমূলক রবীন্দ্র রচিত গ্রন্থ হচ্ছে ছেলেবেলা, বা কেউ কেউ বলেছে আমার ছেলেবেলা, জীবন স্মৃতি, আত্মপরিচয়। রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য লিখে নেন, ভ্রমণ সাহিত্য। রবীন্দ্রনাথ রচিত ভ্রমণ সাহিত্য। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ কিন্তু বিশ্ব পরিব্রাজক ছিলেন, বিশ্ব পরিব্রাজক। মানে রবীন্দ্রনাথ কি ছিলেন না, একটা শুধু ছিলেন না, মহাকাব্য রচয়িতা। আবার বলছি, রবীন্দ্রনাথ আমি কেন শুরুতে বললাম যে আমি আসলে পড়াতে পারবো কিনা, রবীন্দ্রনাথ যে এত মানে কি যে করেননি সেটাই একটা বিষয়। একমাত্র মহাকাব্য লেখেননি, তাছাড়া এমন কিছু নাই যে বেটা রবীন্দ্রনাথ করেননি। ঠিক আছে, সেজন্য আমি শুরুতেই বলেছি যে আসলে রবীন্দ্রনাথ নিয়ে ক্লাস, একটা দুটো ক্লাস নিয়ে খুব মুশকিল। তো রবীন্দ্রনাথ কিন্তু বিশ্ব পরিব্রাজক বলেন, পরিব্রাজক, যেমন হিউম্যান সাং, যেমন ইবনে বতুতা, যেমন ফাহিয়েন, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ছিলেন কি, জি বিশ্ব পরিব্রাজক। তিনি মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, জি মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন।
12 বার এবং 30টির বেশি 30টিরও বেশি দেশ তিনি ভ্রমণ করেছিলেন এবং এই দেশগুলি ভ্রমণ করতে গিয়ে তিনি তার অভিজ্ঞতাগুলোকে নিয়ে বেশ কিছু সাহিত্য লিখেছেন। ঠিক আছে, যেমন গুরুত্বপূর্ণ গুলোর নাম কি? নাম হলো ইউরোপ প্রবাসীর পত্র, তারপর ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাপানের জাপান যাত্রী, জাভা যাত্রীর পত্র। আচ্ছা, নিচে আর ধরবে কিনা? পারস্যে ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাপান যাত্রী, জাভা যাত্রীর পত্র, পারস্যে রাশিয়ার চিঠি। জি, রাশিয়ার চিঠি। রবীন্দ্র রচিত ভ্রমণ সাহিত্য, রবীন্দ্র রচিত কি ভ্রমণ সাহিত্য? ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাপান যাত্রী, জাভা যাত্রীর পত্র, পারস্যে রাশিয়ার চিঠি। এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ রচিত কি বিখ্যাত ভ্রমণ সাহিত্য। রবীন্দ্র রচিত পত্র সাহিত্য লিখেন পত্র সাহিত্য, পত্র, রবীন্দ্র রচিত পত্র সাহিত্য। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, যা বলেছেন তাই সাহিত্য, যা লিখেছেন তাই সাহিত্য। যে গতদিন বললাম যে মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে যা বলেছেন তাও সাহিত্য, জীবনে যে ব্যক্তিগত চিঠিপত্রগুলি লিখেছেন। আসলে রবীন্দ্রনাথ সাহিত্য হিসেবে লেখেননি, তিনি লিখেছিলেন চিঠি লেখার জন্য। সাহিত্য বলে লেখেননি, চিঠি লিখেছিলেন, কিন্তু তার চিঠিগুলিও পৃথিবীর অনেক বড় বড় সাহিত্যিকের চেয়ে কি শ্রেষ্ঠ সাহিত্য। তো রবীন্দ্রনাথ মূলত 3টি পত্র সাহিত্য লিখেছিলেন, তবে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ছিন্নপত্র। রবীন্দ্রনাথ রচিত শ্রেষ্ঠ পত্র সাহিত্যের নাম কি? ছিন্নপত্র, ছিন্নপত্র। জি, তো ছিন্নপত্রের পত্রের সংখ্যা কয়টি? আমার একটা প্রশ্ন হয়। ছিন্নপত্রের পত্রের সংখ্যা 153টি। এই 153টি পত্রের অধিকাংশ পত্র তিনি কাকে লিখেছিলেন? ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু, রবীন্দ্রনাথের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ইন্দিরা দেবী। আমি আবার বলছি, রবীন্দ্রনাথ তার জীবনে যা কিছুই ঘটেছে, যাই কোথাও গিয়েছে, ভালো কিছু দেখেছে, দুঃখ আনন্দ বেদনা যা কিছুই ঘটেছে, প্রথমে চিঠি লিখে জানিয়েছে কাকে? ইন্দিরা দেবীকে। কিন্তু সম্পর্ক কি? হ্যাঁ, চাচা ভাতিজা, ভাতিজি আর কি। অর্থাৎ ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথের যে বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, রবীন্দ্রনাথের যে বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার মেয়ে কিন্তু সমবয়স। বুঝতে পারলেন? বড় ভাই আর রবীন্দ্রনাথ 14 নম্বর, রবীন্দ্রনাথ হলো ওই পরিবারের 14তম। কাজে রবীন্দ্রনাথের বয়স আর ভাতিজির বয়স কি, অনেক সময় দেখেন না যে ছোট মামা আর বড় বোনের যে ছেলে বা মেয়ে, যেমন আমারই কথা ভাবেন, আমার যে বড় বোন, আমার বড় আপা ঢাকায় থাকে, আমার বড় বোনের যে বড় মেয়ে, সে ইডেন কলেজ থেকে ধরেন কেমিস্ট্রিতে অনার্স পাস করে মাস্টার্স পাস করে বিয়ে শাদী হয়ে গেছে। অর্থাৎ আমার অনেকটাই কি প্রায় কাছাকাছি, হয়তো একদম সেম না, কিন্তু হয়তো 2-4 বছর 5 বছরের। আর অনেকের আছে যে মামাই কি ছোট, ভাগনা বড়, এরকম। তো রবীন্দ্রনাথের ইন্দিরা দেবী হচ্ছে রবীন্দ্রনাথের সম্পর্কে ভাতিজি, রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে। ঠিক আছে, তো তার সাথে রবীন্দ্রনাথের খুবই হার্দিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সে ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন 153টির মধ্যে শ্রীশচন্দ্রকে লিখেছিলেন 8টি। তাহলে 8টি বাদ দিলে এখানে কতটি থাকে? 145টি। 145টি পত্র লিখেছিলেন ইন্দিরা দেবীকে।
ছিন্নপত্রের অধিকাংশ পত্র। এবং আরেকটা তথ্য, হ্যাঁ, একজন ইন্দিরা দেবী ছিল প্রমথ চৌধুরীর স্ত্রী। প্রমথ চৌধুরীর স্ত্রী। প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের কে? ভাতিজি জামাই, ভাস্তা জামাই না, ভাস্তি জামাই। জি, প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের কে? ভাস্তি জামাই বলি আমরা। জি, তার মানে ইন্দিরা দেবীর স্বামী হচ্ছেন প্রমথ চৌধুরী। সেই ইন্দিরা দেবীকে ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে লিখেছিলেন? ছিন্নপত্রের অধিকাংশ পত্র রবীন্দ্রনাথ ঠাকুর কাকে লিখেছিলেন? ইন্দিরা দেবীকে। কতটি পত্র লিখেছিলেন? 145টি। আর বাকি 8টি পত্র লিখেছিলেন শ্রীশচন্দ্র মজুমদার। রবীন্দ্রনাথের বন্ধু আর কি, সিনিয়র বন্ধু। রবীন্দ্রনাথ তার এক বন্ধুকে শ্রীশচন্দ্র মজুমদারকে লিখেছিলেন 8টি পত্র। আচ্ছা, রবীন্দ্রনাথের জি দ্বিতীয় যে পত্র, সে পত্রটার নাম হচ্ছে ভানু সিংহের পত্র। জি, 2 নম্বর পত্র সাহিত্যের নাম কি? ভানু সিংহের পত্র লিখেছেন। জি, ভানু সিংহের পত্র বা পত্রাবলী, এই নামটি বেশি, ভানু সিংহের পত্রাবলী। এই ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ লিখেছিলেন। ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ লিখেছিলেন কাকে? কাকে উদ্দেশ্য করে? রানু মণ্ডল। জি, রানু মণ্ডল, রানু অধিকারী। রবীন্দ্রনাথের ডার্লিং। খুব মজার বিষয় যে রানু মণ্ডল না রে বাবা, রানু অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পত্রাবলী, অর্থাৎ ভানু সিংহ নামে পত্র লিখেছিলেন। কে? তার প্রেমিকা রানু অধিকারী। বুঝতে পেরেছেন? এই রানু অধিকারী রবীন্দ্রনাথের প্রেমিকা। খুব মজার। জি, এত বেশি মজায় যাওয়া যাবে কিনা আমি জানি না, তবু একটু বলে রাখছি। জি, 1918 সালে এই রানু অধিকারী রবীন্দ্রনাথকে প্রথম চিঠি লিখেছিলেন। চিঠির ভাষাটা শুনবেন? জি, ভাষা, তোমাকে দেখতে আমার ইচ্ছে করছে। 1918 সালে সেই মেয়েটির বয়স মাত্র 12 বছর। রানু অধিকারীর বয়স কত? 12 বছর 1918 সালে। রবীন্দ্রনাথের বয়স কত? মাত্র 58। জি, মাত্র 58। জি, 1861 সালে জন্মেছেন। তাহলে 61 মানে এদিকে প্রায় 39 আর এদিকে 18, 57 বছর, 58 বছর বয়স। রবীন্দ্রনাথ হচ্ছে 58 বছরের টকবগে যুবক, আর রানুর বয়স 12। 12 বছর বয়সে রানু অধিকারী 58 বছর বয়সে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন। চিঠির ভাষা শুনেন। প্রথম চিঠিটা লিখেছে যে তোমাকে দেখতে আমার ইচ্ছে করে। লিখেছেন প্রথম চিঠি এটুকুই, তোমাকে দেখতে আমার ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। তারপর লিখলেন বুঝতে পেরেছেন? কত সালে এটি? এটি 1918 সালে। 1918 সালে রবীন্দ্রনাথের বয়স যখন 58-57 প্লাস, তখন 12 বছর বয়সী রানু অধিকারী রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন, তোমাকে দেখতে আমার ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। রবীন্দ্রনাথ তো রোমান্টিক মানুষ, এরকম চিঠি পাইলে বোঝেন নাই। মহুয়া পালা মনে আছে? মহুয়া পালা মনে আছে? জি, মহুয়া রূপে মুনি যে ঋষি, তারও ধ্যান ভেঙে গেল। ঋষি বলে, আরে কন্যা, হ্যাঁ, তুমি তোমার এমন ফুলের মতো করো মরে ভোগ।
মুনি বলে, আরে কন্যা, তোমার রূপেতে কি যোগীর ভাঙে যোগ, এমন ফুলের মধু, কন্যা মরে করাও মরে ভোগ। তো কাজে রবীন্দ্রনাথ আর থাকতে পারলেন, রবীন্দ্রনাথ তার চিঠি লিখলেন। এইভাবে চিঠিপত্র আদান প্রদান করতে থাকলো। এই চিঠিগুলি মূলত ভানু সিংহের পত্রাবলী এখানে আছে, বুঝতে পারলেন? খুব রোমান্টিক, আরো অনেক রোমান্টিক পত্র আছে, আমি রোমান্টিকতার দিকে যাব না। একটি পত্র আপনাদের পড়ে শোনাই। পরবর্তী তার একটি পত্র লিখেছিলেন, শেষ পত্র, রানু মন্ডল, রানু অধিকারী, সেই যে চিঠিটা লিখেছিলেন রবীন্দ্রনাথকে, সেটা হচ্ছে এমন, ভালো করে শুনবেন, কি রোমান্টিক এরা। আমার 15 বছর বয়সের শরীর তোমার চোখে ছিল ভরা পূর্ণিমা, তুমি সে কথা জানিয়েছ তোমার একটি গানে। ওই গানে বলেছ, আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার ঘুমের সুবাস পাও, সে গন্ধ তোমার কাছে প্রথম আষাঢ়ের কেতকী ফুলের সৌরভের মতন। ভানু দাদা, পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের গন্ধ পায়নি। কি দারুণ লাইন দেখেন। বলছে ভানু দাদা, ভানু দাদা বলে ডাক্তার কি, পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের সুগন্ধ পায়নি। তার মানে রবীন্দ্রনাথ নাকি সে রানুর ঘুমের সুগন্ধ পেতেন। রানু যখন ঘুমাতো তখন রবীন্দ্রনাথ সে ঘুমের কি সুগন্ধ পেতেন। এই হচ্ছে রানু। যে আমি গভীরে যাচ্ছি না, রবীন্দ্রনাথের অনেকগুলি প্রেম ছিল, অনেকগুলি প্রেমিকা। রবীন্দ্রনাথ ছিলেন খুবই রোমান্টিক। তার আমি একটির নাম বলেছি আপনাদের, প্রথম প্রেমিকা ছিল তার প্রেমিকা বা বন্ধু বা জিএফ যাই বলি, তার ভাবি, তার কাদম্বিনী দেবী। তারপরে এই রানু অধিকারী, আরেকজন যাকে নিয়ে রবীন্দ্রনাথ চিঠি লিখেছিলেন বেশ কয়েকটি, সেই বইটির নাম হচ্ছে, একটু দেখেন, পথে ও পথের প্রান্তে। পথে ও পথের প্রান্তে রবীন্দ্রনাথ রচিত পত্র সাহিত্য, চিহ্নপত্র, তারপর হচ্ছে ভানু সিংহের পত্রাবলী, তারপর আরেকটি পত্র সাহিত্যের নাম কি, পথে ও পথের প্রান্তে। এই পথে ও পথের প্রান্তে এইটি রবীন্দ্রনাথ কাকে লিখেছিলেন, নির্মল কুমারী, তার আরেকটি শেষ বয়সের প্রেমিকাকে, যদিও শেষ বয়সের প্রেমিকা আরেকজন ছিলেন, কিন্তু নির্মল কুমারী মহলানবিশ। নির্মল কুমারী মহলানবিশ কবি একজন, জি, খুব বিখ্যাত রাইটার। তার লেখা 22 শ্রাবণ, খুব বিখ্যাত বই। নির্মল কুমারী মহলানবিশের লেখা খুব বিখ্যাত গ্রন্থ 22 শ্রাবণ। তো 22 শ্রাবণ এই গ্রন্থের রাইটার নির্মল কুমারী মহলানবিশ। তো নির্মল কুমারী মহলানবিশ রবীন্দ্রনাথের সেই জীবনের কি বিভিন্ন জায়গার সফর সঙ্গী, ভ্রমণ সঙ্গী। রবীন্দ্রনাথের সেই জীবনের বিভিন্ন একটি জায়গার কি সফর সঙ্গী বা ভ্রমণ সঙ্গী কবি নির্মল কুমারী মহলানবিশ। তার সাথে রবীন্দ্রনাথের যে পত্রালাপ, সেই পত্রগুলি নিয়ে প্রকাশিত হয়েছে পথে ও পথের প্রান্তে। ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রনাথের লেখেন রম্য রচনা, জি, রবীন্দ্রনাথ রচিত রম্য রচনা। লেখেন বৈকুণ্ঠের খাতা, বৈকুণ্ঠের খাতা, তারপর হচ্ছে চিরকুমার সভা। বৈকুণ্ঠের খাতা কে চিরকুমার সভা। হাস্য কৌতুক লেখেন শেষ রক্ষা, গোড়াই গলদ। খ্যাতির বিড়ম্বনা। রবীন্দ্রনাথ রচিত রম্য রচনা বা ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, হাস্য কৌতুক, শেষ রক্ষা, গোড়ায় গলদ, খ্যাতির বিড়ম্বনা।
তাহলে বৈকুণ্ঠের খাতা কি জাতীয় রচনা, চিরকুমার সভা কি জাতীয় রচনা, গোড়ায় গলদ কি জাতীয় রচনা, খ্যাতির বিলম্বনা কি জাতীয় রচনা, তাহলে কি জাতীয়, রম্য রচনা বা রবীন্দ্রনাথ রচিত ব্যঙ্গাত্মক বা রম্য জাতীয় রচনা। রবীন্দ্রনাথ রচিত ভাষা বিষয়ক গ্রন্থ, জি লিখে নেন, ভাষা বিষয়ক গ্রন্থ। ভাষা, রবীন্দ্রনাথ ছিলেন ভাষাবিদ, সাহিত্যিক, তিনি বিশ্ব পরিব্রাজক, সমাজ সংস্কারক, কিন্তু আমার ভাষাবিদ। ডক্টর শহীদুল্লাহ, সুনীতি কুমারদের পরে রবীন্দ্রনাথ ছিলেন বাংলা ভাষা অনেক বড় একজন ভাষাবিদ। তো রবীন্দ্রনাথের ভাষা বিষয়ক গ্রন্থ নাকি খুব বিখ্যাত গ্রন্থ শব্দতত্ত্ব, বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষা পরিচয়। রবীন্দ্রনাথ রচিত ভাষা বিষয়ক গ্রন্থগুলির নাম কি, শব্দতত্ত্ব, খুব বিখ্যাত গ্রন্থ শব্দতত্ত্ব, হচ্ছে বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষা পরিচয়, ভাষা বিষয়ক গ্রন্থ। রবীন্দ্রনাথের প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, জি পঞ্চভূত। রবীন্দ্রনাথের প্রবন্ধ গ্রন্থের নাম কি, পঞ্চভূত। তারপরে হচ্ছে কালান্তর, ঠিক আছে, সভ্যতার সংকট হচ্ছে শেষ প্রবন্ধ, জি কালান্তর, বিচিত্র প্রবন্ধ, পঞ্চভূত, কালান্তর, বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, তারপরে শিক্ষা, মানুষের ধর্ম, সভ্যতার সংকট, জি রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধের নাম সভ্যতার সংকট, জি এটা মনে রাখবেন 1941 সালে মৃত্যুর পূর্বে। রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধটির নাম কি, সভ্যতার সংকট। প্রথম প্রবন্ধ পঞ্চভূত। রবীন্দ্রনাথ রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি, পঞ্চভূত, প্রথম প্রবন্ধ। আর শেষ প্রবন্ধের নাম হচ্ছে সভ্যতার সংকট, 1941 সালে, শান্তি মনে রাখবেন। আর তার রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে কালান্তর। কালান্তর কি জাতীয় প্রবন্ধ, রাজনৈতিক। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে কালান্তর। সভ্যতার সংকটের মধ্যেও রাজনীতি একটু একটু আছে, তবে এর মধ্যে তার দর্শন, তার যে বেশি, কিন্তু কালান্তর হচ্ছে রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ। রবীন্দ্র রচিত প্রথম প্রবন্ধ পঞ্চভূত, শেষ প্রবন্ধ সভ্যতার সংকট, রাজনৈতিক প্রবন্ধ কালান্তর, অন্যান্য প্রবন্ধ বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, শিক্ষা, মানুষের ধর্ম। রবীন্দ্রনাথ রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বিশ্ব পরিচয়। জি আপনারা জানেন কিনা, রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী। তার যে বলাকা কাব্যের মাঝে তার প্রতিবাদ আছে, তার বিভিন্ন ছোট গল্পের মাঝে তার বিজ্ঞান মনস্কতা আছে। এবং রবীন্দ্রনাথের সাথে কি দেখা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, জানেন তো? রবীন্দ্রনাথের সাথে সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী তার দেখা হয়েছিল। কে, কার সাথে, কোন বিজ্ঞানীর সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল, কে বলবেন? বাজে কথা প্রবন্ধ, হ্যাঁ বাজে কথা আছে আইনস্টাইন, এমন সংকর বাজে কথা আছে। তারপরে বাংলা লোক সাহিত্য তিনি লিখেছেন এক প্রবন্ধ, কিছু ছোটখাটো প্রবন্ধ লিখেছেন বাংলা লোক সাহিত্য, বাজে কথা, ঠিক আছে। থ্যাংক ইউ। আইনস্টাইনের সাথে, জি আইনস্টাইন, এবং রবীন্দ্রনাথের বিজ্ঞান প্রতিভা দেখে আইনস্টাইন খুব মুগ্ধ হয়েছিলেন। 4 বার তাদের সাক্ষাৎ হয়েছিল। রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের সাক্ষাৎ হয়েছিল কতবার, 4 বার। এবং রবীন্দ্রনাথের যে বিজ্ঞান মনস্কতা, রবীন্দ্রনাথের যে বিজ্ঞান প্রতিভা, এটা দেখে আইনস্টাইন খুবই কি, খুব খুব মুগ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথের অনেক সাহিত্যের মধ্যে
বৈজ্ঞানিক কে? বিশেষ করে আবার বলেছে তার যে বলাকা কাব্যের যে গতিবাদ, ওগো ছবি তুমি কি কেবলই ছবি, তুমি শুধু ছবি নও, তুমি বও। এই যে বুঝতে পারলেন, তার বলাকা কাব্যের প্রত্যেকটি কবিতার মধ্যে গতিবাদ, গতিবাদ, স্থিতিবাদ, ত্বরণ, সরণ, মন্দন, বুঝতে পারলেন। তারপর নিউটনের যে তৃতীয় সূত্র, অনেক কিছুই রবীন্দ্রনাথের কাব্যের মাঝে, অনেক গল্পের মধ্যে আছে। তো আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের 4বার সাক্ষাৎ ঘটেছিল এবং রবীন্দ্রনাথ তার বিজ্ঞান বিষয়ক চিন্তা চেতনা, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে, বিশ্ব সৃষ্টি রহস্য নিয়ে তার যে চিন্তাধারা সেটা লিখেছিলেন যে গ্রন্থটায়, সেই গ্রন্থটার নাম কি? বিশ্ব পরিচয়। তো রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম বিশ্ব পরিচয়। এবং আমরা যে গতি জড়তা, স্থিতি জড়তা এবং পৃথিবীর সৌন্দর্যের যে কি মোশন, পৃথিবীতে সৌন্দর্য দুই রকম, বিউটি উইথ মোশন, বিউটি উইদাউট মোশন। আমি সেই তথ্যে যেতে চাচ্ছি না মনে সম্পদ। পৃথিবীতে সৌন্দর্যটা দুই রকমের, একটা হলো বিউটি উইথ মোশন আর একটা হচ্ছে বিউটি উইদাউট মোশন। দেখবেন বাংলা চলচ্চিত্রের নায়িকারা বা পৃথিবীর সকল চলচ্চিত্রের নায়িকারা একটু স্বপ্নুর টাইপের, স্বপ্নুর একটু চঞ্চলা, হরিণীর মতো গাছে উঠে লাফায় ঝাঁপায়, তাই না? আলিয়া ভাট কিংবা জি, কেন চঞ্চল? কেন? এই চঞ্চলতার মাঝে সৌন্দর্য। সাহিত্য মনে করে যে বেগের মাঝে, চঞ্চলতার মাঝে একটা সৌন্দর্য আছে, যেটার নাম বিউটি উইথ মোশন, গতির মাঝে সৌন্দর্য। তো যেই মেয়েটি একটু চঞ্চলা, হরিণীর মতো একটু লাফায়, একটু দৌড়ায়, একটু গাছে উঠে, একটু হাসে, একটু খলখল করে, একটু ছলবল করে, সেই মেয়েটি সাহিত্যের কিন্তু নায়িকা। কেন? ওই যে বললাম যে বিউটি উইথ মোশন। আর কিছু মেয়ে সুন্দরী, কিন্তু এমন সুন্দরী যে থপাক করে বসে দিলে বসে থাকে, নড়ে না, সরে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। বিউটি উইদাউট মোশন, অনেক সুন্দর, অনেক ফর্সা, অনেক গোল গাল নাদুস নুদুস, কিন্তু বিউটি উইদাউট মোশন। তো সাহিত্যে কোন বিউটি সুন্দর? গতি। তো সেটি রবীন্দ্রনাথ এই সাহিত্যের যে সৌন্দর্য, যে আপেক্ষিক তত্ত্ব, তো সৌন্দর্যের তত্ত্বে আমি আজকে আর যাবো না, গভীর কথাবার্তা আছে আর কি। রবীন্দ্রনাথের নাটক, আচ্ছা আরেকটু নাটকে যারা একটু তথ্য বলে শেষ করি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের কি গান আমাদের জাতীয় সঙ্গীত হয়েছিল, তাই না? রবীন্দ্রনাথের গান আমাদের জাতীয় সঙ্গীত হয়েছিল। তো জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম 1971 সালের 3 মার্চ রেসকোর্স মধ্যে জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে ঘোষণা দেওয়া হয়। 1971 সালের 3 মার্চ রেসকোর্স ময়দানে জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে কি করা হয়? এটাকে ঘোষণা দেওয়া হয়। আর 1972 সালে প্রথম যে অধিবেশন, বাংলাদেশ সরকারের প্রথম অধিবেশনে এটা কি করা হয়? মানে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে ঘোষণা করা হয় জাতীয় সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথের গানকে স্বীকৃতি, মানে ঘোষণা করা হয় 1971 সালে 3 মার্চ রেসকোর্স ময়দানে। আর 1972 সালে বাংলাদেশ সরকারের প্রথম যে অধিবেশন, সেখানে এটাকে কি করা হয়? স্বীকৃতি দেয় প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ একই সঙ্গে বাংলাদেশের পৃথিবীর 3টি রাষ্ট্রের, পৃথিবীতে এমন প্রতিভা বিরল যে একই সঙ্গে 3টি রাষ্ট্রের কি মানে গীতিকার, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, এই 3টি রাষ্ট্রের। এবং রবীন্দ্রনাথের জীবনের শেষ সফরটা করেছিলেন শ্রীলঙ্কায়। রবীন্দ্রনাথ তার জীবনের ওই যে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, শেষ সফর ছিল কি শ্রীলঙ্কা দিয়ে তিনি শেষ করেছিলেন। এবং বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা 3টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের। পৃথিবীতে এরকম বিরল সৌভাগ্য কি পৃথিবীতে অন্য কারো আছে বলে আমার জানা নেই। জি, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথ রচিত নাটক। লিখে নেন রবীন্দ্রনাথ রচিত নাটক। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের নাটকের জনক না, কিন্তু কিছু কিছু নাটকের জনক, গীতিনাট্যের জনক, নৃত্যনাট্যের জনক, রূপক সাংকেতিক নাটকের জনক। নাটকের জনক রবীন্দ্রনাথ না। আচ্ছা, একজন অনেকক্ষণ থেকে প্রশ্ন করছে, এই প্রশ্নটির উত্তর দিয়েই ফেলি, কারণ পরে হয়তো সুযোগ পাবো না। স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে যদি কিছু বলতেন। যদিও আমি আসলে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ কিছু বিষয় আছে যাকে আমরা বলি ব্ল্যাক নলেজ,
না জানাই ভালো। তবু আপনারা যেহেতু অনেকে প্রশ্ন করছেন, জি, আহ, রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন যে এই যে জাতীয় সঙ্গীতের কথা যেটি বলছিলাম, এটি ওই প্রসঙ্গটা ওই জন্য আনলাম যে তিনি এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কোন প্রেক্ষাপটে? 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ। ভালো করে শুনবেন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত যে কথাটি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশি, এই গানটি লিখেছিলেন কোন প্রেক্ষাপটে? 1905 সালে বঙ্গভঙ্গ। এবং বাংলা বঙ্গ ভাগ হোক এটা তিনি চাননি, ভারতটা ভাগ হোক। তার এই প্রেক্ষাপটটা আমি কোন একটা ক্লাসে হয়তো বলেছি আপনাদেরকে যে কেন উনি চাননি। দুটো কারণ, একটা তার ব্যক্তি স্বার্থ, একটা তার কি ভালোবাসা। একটা ব্যক্তি স্বার্থ, একটা ভালোবাসা। ব্যক্তি স্বার্থ কি? ব্যক্তি স্বার্থ হলো যে তার এই যে প্রতিশর, কিংবা এই যে তার যে শাহজাদপুর, কিংবা যে শিলায় তার জমিদারি আছে, তো যদি ভাগ হয়ে যায়, দেশটা ভাগ হয়ে গেলে, অঞ্চলটা ভাগ হয়ে গেলে, এই অংশের যে জমিদারি সেখান থেকে তারা হয়তো বঞ্চিত হবেন, কিংবা এটা একটা ঝামেলা হবে। এটা তার ব্যক্তি স্বার্থ। আর ভালোবাসাটা হলো তিনি বাংলা ভারতকে অখণ্ড রূপে চেয়েছিলেন। ভারত হচ্ছে মা, এই মা একটা অখণ্ড সত্তা তিনি চেয়েছিলেন। কাজে এই সত্তাটি দ্বিখণ্ডিত হোক, দেশটি দ্বিখণ্ডিত হোক, বা ভারত মাতা দ্বিখণ্ডিত হোক, এটা তিনি চাননি। এটা তার ভালোবাসার স্বার্থ। কোনটা অধিক ছিল তার মনের মধ্যে এটি বোঝা খুব মুশকিল, তবে আমার ব্যক্তিগত মতে ভালোবাসাটাই বেশি ছিল। কেন শুনবেন, যদি না মানুষ ভিন্ন কথা। দুটো স্বার্থ ছিল, আমি আবার বলছি, যে একটা হচ্ছে তার ব্যক্তি স্বার্থ, জমিদারিটা এই অঞ্চলে বেশি তাদের, তো এই জমিদারিগুলো দেশটা ভাগ হয়ে গেলে, ধর্মের ভিত্তিতে ভাগ হলে এই অংশগুলো তাদের জমিদারিগুলো বাধাগ্রস্ত হবে বা স্বার্থটা বিঘ্নিত হবে। আর একটা ছিল দেশকে তিনি ভাগ করতে চাননি, বঙ্গ মাতাকে তিনি দ্বিখণ্ডিত করতে চাননি। আমার ব্যক্তিগত মতে রবীন্দ্রনাথের ভিতরে প্রবল ছিল দেশপ্রেমটি, মানে এই ভারত ভাগ না করার প্রবণতা। কেন শুনবেন, জমিদারির প্রতি রবীন্দ্রনাথের লোভ ছিল না। জমিদারের প্রতি রবীন্দ্রনাথের লোভ ছিল না এই জন্য, যদি জমিদারির প্রতি প্রচন্ড লোভ থাকতো তাহলে তো তিনি কৃষকদেরকে নোবেল পুরস্কারের ওই অর্থ কৃষকদের হাতে তুলে দিতেন না। জমিদারের প্রতি যদি লোভ থাকতো তাহলে তিনি জমিদারে বাদ দিয়ে বজরা পানশিতে পদ্মা বটে বটে ঘুরে কবিতা লিখতেন না। জমিদারের প্রতি যদি তার লোভ থাকতো তাহলে তিনি জমিদারি ছেড়ে দিয়ে এই বোহেমিয়ান জীবনযাপন করতেন না। বুঝতে পারলেন? আমরা জমিদারি রক্ষা করার জন্য বাই হুক অর বাই ক্রুক মানুষকে মেরে কেটে ঠেঙায়ে মানুষকে শাসন নিপীড়ন করে জমিদারি রক্ষা করতো জমিদাররা। আর রবীন্দ্রনাথ তার জমিদারিকে তো অনেকটাই কি প্রত্যেক সূত্রে পেয়েছিলেন, কিন্তু এটাকে তিনি তার জমিদারির প্রতি অত বেশি লোভ বা মোহ ছিল না। ওকে, আর জি, এটি আমি আবার বলছি। আরেকটি যে বিষয় আপনারা যেটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, তো রবীন্দ্রনাথ যেহেতু দেশভাগে চাননি, দেশভাগ যেহেতু চাননি, ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। তিনি চেয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়টা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে যেটি আমাদের এই দুই বাংলার কেন্দ্রস্থল ছিল তখন কিন্তু কলকাতা। শিক্ষা সংস্কৃতি এবং যাই বলেন, এখন আপনি যেভাবে ভাবেন যে শিক্ষা সংস্কৃতি এর কেন্দ্রবিন্দু ছিল কিন্তু কি কলকাতা, কলকাতা কেন্দ্রিক এবং চট্টগ্রাম কেন্দ্রিক। সেই সময়ে অবিভক্ত বাংলায় সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল, সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল কিন্তু কি কলকাতা এবং চট্টগ্রাম। ঢাকা কিন্তু কোনো সাংস্কৃতিক কোনো খুব বড় কোনো ইয়ে ছিল না সেই সময়। বুঝতে পেরেছেন? কাজে তিনি চেয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয়ে তিনি ঢাকাতে চাননি, চেয়েছিলেন যেই জায়গাতে বিশ্ববিদ্যালয় করলে কি হয়, মানে এমন জায়গায় করতে হবে যেটি বিশ্ববিদ্যালয় হওয়ার মতো। আচ্ছা, তো তার পিছনে অনেক কারণ আছে, অনেক তথ্য উপাত্ত আছে, আমি সেদিকে যেতে চাই না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন, কিন্তু ঢাকাতে না। তিনি এমনও বলছিলেন যে আসলে ওখানে তো বিশ্ববিদ্যালয় পড়বে কি, পড়ার মতো তো কেউ নাই। এটি খুব বেশি বাজে কথা নয়, কারণ যে সময় প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময় ঢাকাতে শিক্ষিত শ্রেণী, বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে, এখন অনেক কথা বলতে হবে, সব কথা আমি বলতে চাই না। এই যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আসলে কি এগুলো বিশ্ববিদ্যালয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলে বিশ্ববিদ্যালয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় কি আসলে বিশ্ববিদ্যালয়? জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি আসলে বিশ্ববিদ্যালয়? না। আপনি আমাকে মারেন, গালি দেন, গুরু থেকে অগুরু বানাই দেন, গরু বানাই দেন, যা খুশি তাই বলেন, কিন্তু আসলে এই যে আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলি, এগুলো একটা বিশ্ববিদ্যালয় না, এগুলো একটা হাই স্কুল, এগুলো একটা সবাই কলেজ মলেজ বলতে পারেন। টিচাররা আসবে, ক্লাস নেবে, পড়াবে,
পরীক্ষা দিবেন, পাশ করবেন, ভালো মার্কস পাবেন। জি, এগুলো বিশ্ববিদ্যালয়ের কাজ না। তার মানে আসলে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে ধরনের সাংস্কৃতিক, মানসিক উদাহরণ যে থাকতে হয়, সেই বিষয়গুলি তো আপনার নাই। তো আপনি বিশ্ববিদ্যালয় বানিয়েছেন নাম মাত্র, আসলে তো আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না। আপনি তো খুব ভাব নিচ্ছেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি ঘোড়ার ডিম পড়েন। আপনি পড়েন সর্বোচ্চ একটা হাই স্কুলে, জি, যেখানে শিক্ষকরা ক্লাস নাই, পড়ায়, নোটমোট দেখে দেখে পড়ায়, আপনি পরীক্ষা নেই, লিখে দেন। কোনো গবেষণা আছে বিশ্ববিদ্যালয়ে? গবেষণা আছে? কোনো থিসিস আছে? কোনো ইন্টারন্যাশনাল জার্নালে লেখালেখি করেন আপনারা? আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার কোনো লেখা ইন্টারন্যাশনাল কোনো জার্নালে গেছে? আপনি জার্নালি তো বোঝেন না, আপনি কেমন করে বিশ্ববিদ্যালয়ে পড়েন? কাজে কেন তিনি চাননি? হ্যাঁ চাননি, এটি ঠিক, তিনি চাননি। তো না চাওয়ার পিছনে অনেক কারণ, অনেক প্রেক্ষাপট, সেই দিকে আমরা আবার বলছি যে এত অনেক গভীর কথায় যাওয়া যাবে না, গেলে মানুষ মাইল লাগাবে, বুঝতে পারলেন? কিছু আছে ব্ল্যাক নলেজ বলা যায় না, গোপনে রাখতে হয়। জি, তো কাজেই আমরা বলছি যে 1905 আসলে উনি বঙ্গভঙ্গ চাননি, বাংলা ভাগ হোক তিনি চাননি, বুঝতে পেরেছেন? জি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন কেন? একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, একটা কি চাকরি পাওয়ার জন্য। তো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু সার্টিফিকেট বা চাকরি পাওয়া না, বুঝতে পারলেন? বিশ্ববিদ্যালয় একটি আলাদা জিনিস, বিশ্ববিদ্যালয় একটা আলাদা জিনিস। জি, আচ্ছা, তো আমরা শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের, কি বলছিলাম, যে নাটক। তো শেষ করতে চাই, কারণ আজকে নাহলে শেষ হবে না। তো রবীন্দ্রনাথ কে? রবীন্দ্রনাথ ঠাকুর নাটকের জনক নয়, নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত। জানেন আপনারা নাটকের জনক কি? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, কিন্তু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের কিসের জনক? বেশ কিছু ধরনের নাটকের জনক। তার মধ্যে একটা হচ্ছে গীতিনাট্য, লিখে নেন। রবীন্দ্রনাথ গীতিনাট্যের জনক। গীতিনাট্য গানে গানে, যে গানের স্টাইলে যে নাটক, গানে গানে, যে আমি আপনার শুনিয়েছিলাম যে বাংলার সাথে কিছু চলচ্চিত্র আছে, সব গানে গানে, বুঝলেন না? মাইরো না জল্লাদ রে, ও জল্লাদ মাইরো না আমারে রে, আমার জল্লাদ রে। এবার জল্লাদ বলছে, কি করিব রে, ও রানীমা রাজা দিয়াছে আদেশ রে, আমার রানীমা গো। জি, এই যে গানে গানে যে নাটক বা যে কাহিনী, সে গীতিনাট্য। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে গীতিনাট্যের জনক। তার রচিত গীতিনাট্যগুলি হলো বাল্মীকি প্রতিভা। কি জাতীয় নাটক? গীতিনাট্য। বাল্মীকি প্রতিভা। তারপরে আরেকটি নাটকের নাম হলো মায়ার খেলা, আরেকটি হলো প্রকৃতির প্রতিশোধ। রবীন্দ্রনাথ রচিত গীতিনাট্য কোনটি? বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, প্রকৃতির প্রতিশোধ। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে গীতিনাট্যের জনক। তার লেখা বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, প্রকৃতির প্রতিশোধ, গীতিনাট্য। রবীন্দ্রনাথ রচিত কি? নৃত্য। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে নৃত্যনাট্যের জনক। গান এবং নাটকের মাধ্যমে যে কাহিনী, গান এবং কি নাটকের মাধ্যমে, নাটকীয় নৃত্যের মূর্ছনায়, নৃত্যের তালে তালে, নৃত্যের মুদ্রার মাধ্যমে যে কি যে নাটকের কাহিনী বর্ণিত হয়, সেটা হচ্ছে নৃত্যনাট্য। চিত্রাঙ্গদা, শ্যামা নদীর পূজা। চিত্রাঙ্গদা, শ্যামা নদীর পূজা। চণ্ডালিকা, জানেন ওইপারে দেখতে পাচ্ছেন কিনা? রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্য। রিটেন পরীক্ষা আসবে। এখন ওই যে কেউ বলবেন, এরপরও কেউ স্যার তো রিটেন পড়াচ্ছেন না। ভাই, যে রিটেন তো এটাই, রবীন্দ্রনাথ রচিত কি 4টি নৃত্যনাট্যের নাম লেখো। রবীন্দ্রনাথ রচিত গীতিনাট্যগুলির নাম লেখো। রবীন্দ্রনাথ রচিত রূপক সাংকেতিক নাটকের নাম লেখো। রূপক সাংকেতিক নাটক কি, নৃত্যনাট্য কি, গীতিনাট্য কি, এগুলো রিটেনে আসবে। আমি সবই বলছি, কিন্তু আপনি বোঝেন না যে আমি কি বলছি। জি,
পিলিতে আসবে নিসর্গপন্থী রবীন্দ্রস্ত নৃত্যনাট্য কিংবা চিত্রাঙ্গদা কি জাতীয় নাটক, এটা পিলিতে আসবে। চিত্রাঙ্গদা কি জাতীয় নাটক আসবে। আর রিটেনে কি আসবে কি, যে নৃত্যনাট্য কি, রবীন্দ্রনাথ রচিত দুটি নৃত্যনাট্যের নাম উল্লেখ করবো। আপনি বোঝেন না যে আসলে রিটেন কি আর প্রিলিমিনারি কি। জি, চিত্রাঙ্গদা, শ্যামা, নটির পূজা, চন্ডালিকা রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ রচিত কি কাব্যনাট্য। কাব্যনাট্য কাব্যের কবিতার ঢঙে লেখা নাটক, কবিতার ঢঙে বা কবিতার ভাষায় লেখা রচিত নাটক কাব্যনাট্য। বিসর্জন রবীন্দ্রনাথ রচিত কাব্যনাট্য বিসর্জন। বিদায় অভিশাপ, বিদায় অভিশাপ মালিনী। রবীন্দ্রনাথ রচিত কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, বিদায় অভিশাপ, মালিনী। রবীন্দ্রনাথ রচিত রূপক, রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে রূপক সাংকেতিক নাটকের জনক। রূপক সাংকেতিক নাটকের জনক। পৌরাণিক হচ্ছে বিষয়ের দিক দিয়ে, মনে শঙ্কর, পৌরাণিক হচ্ছে বিষয়ের দিক দিয়ে। বসন্ত গীতিনাট্য, ঠিক শিহাব শাহিন আলম, থ্যাংক ইউ। গীতিনাট্যে বসন্তটা, তবে বসন্ত গীতিনাট্য বটে, কিন্তু বসন্তকে আবার বলা হয় ঋতুনাট্য। শিহাব শাহিন আলম বসন্ত গীতিনাট্য ঠিকই বলেছেন, কিন্তু বসন্তকে আবার বলা হয়েছে কি ঋতুনাট্য। আমি আসবো ওখানে একটু। জি, তো রূপক সাংকেতিক নাটকের মধ্যে কি কি আছে? আছে হচ্ছে রাজা, আছে হচ্ছে ডাকঘর, আছে হচ্ছে রক্ত কবরী, না রক্ত কবরী না, রক্ত করবী, তাসের দেশ। রাজা, ডাকঘর, রক্তকরবী, তাসের দেশ। কালের যাত্রা, মুক্তধারা। রবীন্দ্রনাথ রচিত রূপক সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ রচিত রূপক দেবযানী। বিদায় অভিষেকের নায়িকার নাম দেবযানী। মিরাজ শেখ অনিক, মিরাজ শেখ অনিক। বিদায় অভিশাপের নায়িকা হচ্ছে দেবযানী, নায়ক জজাতি। মিরাজ শেখ অনিক, বিদায় অভিশাপের নায়িকার নাম হচ্ছে দেবযানী, আর নায়কের নাম হচ্ছে জজাতি। কচ নায়ক, আর দেবযানী, ঠিক আছে। কচ, জজাতি তো জজাতি আলাদা, ঠিক আছে। নায়িকা হচ্ছে দেবযানী, নায়ক হচ্ছে কচ। থ্যাংক ইউ। তো তার রূপক সাংকেতিক নাটক রাজা, ডাকঘর, রক্তকরবী, তাসের দেশ, কালের যাত্রা, মুক্তধারা। হ্যাঁ, অনিরুদ্ধ অরণ্য, ব্যাকগ্রাউন্ডে হারমোনিয়াম বাজে গান গাচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে, রাতে একটু প্র্যাকটিস করে তো। আমি মাইক্রোফোন নিলে এটা আওয়াজটা আসে না, যেহেতু আজকে মাইক্রোফোনটা নেই, এই জন্য আওয়াজ আসছে। রবীন্দ্রনাথের ঋতুনাট্য লেখেন, কি লিখবেন? ঋতুনাট্য, ঋতু। রবীন্দ্রনাথ রচিত ঋতুনাট্য। বসন্ত, তবে আবার বলছি বসন্ত গীতিনাট্য বটে, বসন্ত গীতিনাট্য বটে, গীতিনাট্য প্লাস ঋতুনাট্য, ঠিক আছে। বসন্ত, তারপরে ফাল্গুনী, তারপর শেষ বর্ষা, শেষ বর্ষণ। রবীন্দ্রনাথের ঋতুনাট্য বসন্ত, ফাল্গুনী, শেষ বর্ষণ। ঋতুনাট্য, ঋতু ভিত্তিক নাটক, ঋতুনাট্য। এছাড়া রবীন্দ্রনাথের আরো কিছু অন্যান্য নাটক আছে, অন্যান্য, যেমন মুকুট, মুকুট,
আছে মুকুট, জি আছে হচ্ছে রাজা রানী। রবীন্দ্রনাথ রচিত অন্যান্য কিছু নাটক হচ্ছে রাজা রানী, মুকুট, গৃহ প্রবেশ, বাঁশরী, শেষ বোধ। শেষ বোধ, জি। রবীন্দ্রনাথ রচিত আরো কিছু অন্যান্য নাটক, এটি মুকুট, তারপরে রাজা রানী, তারপরে গৃহপ্রবেশ, বাঁশরী, শেষ বোধ। এটা রবীন্দ্রনাথ রচিত আরো কিছু অন্যান্য শ্রেণীর নাটক। এবার শেষ করবো রবীন্দ্রনাথের গল্প দিয়ে। জি, আমি গল্পের শেষে গিয়েছি, এই জন্য গল্পে প্রথমে ঢুকলে শেষ করতে পারতাম না। আমরা শেষ করব রবীন্দ্রনাথের জি ছোট গল্প দিয়ে। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, নিশ্চয় জানেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, নিশ্চয় জানা আছে আপনাদের। জি, রবীন্দ্রনাথের শেষ বোধ নাকি শোধ বোধ, দেখতে হবে। শোধ বোধই মনে হয়, মানে শঙ্কর, তাহলে আমি একটু মিস্টেক করতে পারছি হয়তো। শোধ বোধ, হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ শোধ বোধ, হ্যাঁ শোধ বোধকে আমি শেষ বোধ লিখে দিয়েছি। জি হ্যাঁ, সামিন আক্তার, মামুনির জন্য শুভকামনা। আচ্ছা, আমি তবলা বাজাতে ওরকম পারি না, একটু একটু পারি। আচ্ছা হ্যাঁ, মামুনির গান একদিন শোনাবো তোমাদেরকে, ঠিক আছে? একদিন আমরা বাপ বেটি তোমাদেরকে গান শোনাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে লিখে নাও, ছোট গল্প। তাহলে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। ছোট গল্পের জনককে, ছোট গল্পের জনককে জি রবি। শ্রেষ্ঠ ছোট গল্পকারকে, শ্রেষ্ঠ ছোট গল্পকার রবি। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবি, শ্রেষ্ঠ ছোট গল্পকারে কি? শ্রেষ্ঠ ছোট গল্পকার রবি। এবং শুধু বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকার নয়, বোঝা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যদি 5 জন ছোট গল্পকারের নাম বলেন, 5 জন বলেন, 3 জন যদি বলেন, রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন। রবীন্দ্রনাথ গীদা মোপাসা, গীদা মোপাসা। গোটা পৃথিবীর 3 জন যদি ছোট গল্পকারের নাম বলেন, সমস্ত পৃথিবীর, তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন। তাহলে বাংলা সাহিত্য তো বটেই, তাহলে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্পকার রবীন্দ্রনাথ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকারদের অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ। ওকে, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? রচিত প্রথম ছোট গল্প ঘাটের কথা। রবীন্দ্রনাথ রচিত প্রথম ছোট গল্পের নাম ঘাটের কথা। রবীন্দ্রনাথ রচিত প্রথম ছোট গল্পের নাম ঘাটের কথা। তবে এটি ওই অর্থে প্রথম প্রকাশিত হয়নি, প্রথম প্রকাশিত হয়েছে কি ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কি ভিখারিণী। আবার বলছি, রচিত ঘাটের কথা, রচিত, কিন্তু রচিতটা আমরা প্রথম ধরি না, মনে আছে না? প্রথম ধরি কোনটা, যেটা প্রথম প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের প্রথম গল্প, প্রথম প্রকাশিত গল্প কি ভিখারিণী। বাংলা সাহিত্যের প্রথম গল্পের নাম কি ভিখারিণী। বাংলা সাহিত্যের প্রথম গল্পের নাম ভিখারিণী। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্পের নাম কি দেনা পাওনা। তাহলে বাংলা সাহিত্যের প্রথম গল্প ভিখারিণী, আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্পের নাম কি দেনা পাওনা। এই জন্য তো গল্পের জন্ম। জি, আর রবীন্দ্রনাথের শেষ গল্পের নাম মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ রচিত প্রথম গল্প ভিখারিণী, শেষ গল্প মুসলমানের গল্প। শেষ গল্পের নাম মুসলমানের গল্প।
জি, তো রবীন্দ্রনাথের গল্প নিয়ে অনেক গল্প আছে আর কি। তো সেগুলি আমরা সব গল্প আপনাদের করতে চাই না, কিছু কিছু গল্প আপনাদের আমি পড়তে বলেছি। জি, কিছু গল্প আমি আপনাদের বলে দিয়েছি, মনে আছে? রবীন্দ্রনাথের 15-20টি গল্প পড়বেন। ভাই আমি বলে দিয়ে কাজ হবে না, পড়বেন, শুধু পড়লেই হবে না, আপনারা পড়বেন, পড়ে পড়ে গল্পের সারমর্ম বিষয়বস্তুটা লিখবেন, কাহিনী সংক্ষেপ লিখে আমার গ্রুপে দিবেন। আপনার কাছে এটা আমার হোমওয়ার্ক। জি, আপনারা রবীন্দ্রনাথের বিখ্যাত গল্পগুলি পড়বেন, পড়ে যার যে গল্পটি ভালো লাগে সার সংক্ষেপ লিখবেন, কাহিনী সংক্ষেপটা লিখে এই কাহিনী সংক্ষেপটা আমার জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি এই গ্রুপে দিবেন। প্রত্যেকে যদি একটু একটু করে গল্প পড়ে এভাবে দেন, তাহলে সবারকে সবগুলি গল্প জানা হবে। গল্প যদি আমি শুরু করি তাহলে শেষ হবে না। আমার প্রিয় গল্পগুলির নাম আমি এর আগে বলেছি, আবার বলছি যে রবীন্দ্রনাথের সব গল্প বিখ্যাত, তার মধ্যে বিশেষ করে তার যে পোস্টমাস্টার, তার যে এক রাত্রি, তার যে দেনা পাওনা, তার যে শুভা, তারপরে হচ্ছে কাবুলিওয়ালা, তারপরে শাস্তি, জীবিত মৃত, মধ্যবর্তিনী, মেঘরৌদ্র, আমার খুবই প্রিয়, স্ত্রীর পত্র, ছুটি, বুঝতে পেরেছেন, অতিথি, আমার খুবই প্রিয়, খুবই দারুণ, আমি এত পড়ি, বারবার পড়ি। গল্পের জীবন দর্শন বোঝার দরকার, নিজের মতো করে দর্শন তৈরি করবেন। সাহিত্য তো সেটি, আপনি যা ভাববেন, আপনি যেভাবে ভাববেন সেটি তো জীবন দর্শন। জি, বুঝতে পেরেছেন? আপনাদের একটা অনুরোধ থাকলে আপনারা গল্পগুলি পড়বেন, পড়ার সময় পড়ে 2-3 বার করে একটা গল্প পড়বেন, পড়ে একটা সার সংক্ষেপ তৈরি করবেন, সার সংক্ষেপ তৈরি করে আমার জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি এই গ্রুপে আপনারা দিবেন। তাহলে আমি এটা, তাতে হবে কি যে একজন পড়লে অনেকের এই কাহিনী সংক্ষেপটা জানা হবে। জি, 2-4 জন অন্তত পড়েন, 10-12 জন ছাত্র যদি একটু পড়েন আর একটা একটা করে গল্পের কাহিনী সংক্ষেপ দেন, তাহলে অন্য ছাত্ররা, যারা একটু আম ছাত্র, যারা অগামগা জগা ছাত্র, যারা মিস কল পার্টি আছে, তারা অন্তত গল্পগুলি তো পড়বে না, ওই বেটারা জীবনে গল্প পড়বে না। অন্তত আপনার কি আইনুন্নেসাদ রুবিকে বলছে মেঘরৌদ্র, আমার যে রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় গল্প, আমার রবীন্দ্রনাথের সব গল্প আমার প্রিয়, কিছু গল্প আছে অনেক বেশি প্রিয়, আর সবচেয়ে প্রিয়তম গল্পটি হচ্ছে মেঘরৌদ্র। হ্যাঁ, আইনুন্নেসাদ রুবি, আমার সবচেয়ে রবীন্দ্রনাথের প্রিয় গল্পের নাম মেঘরৌদ্র। যদি আমার এক রাত্রি ভালো লাগে, ছুটি ভালো লাগে, অতিথি ভালো লাগে, কাবুলিওয়ালা ভালো, অনেক গল্পই ভালো লাগে, কিন্তু সবচেয়ে প্রিয় গল্প হচ্ছে আমার মেঘরৌদ্র। পোস্টমাস্টার গল্পের জীবন দর্শন। জি, জীবন দর্শন হচ্ছে ওই যে ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। জি, পোস্টমাস্টারের জীবন দর্শন তো লেখক লাস্টে বলেই দিয়েছেন, পোস্টমাস্টার গল্পের শেষে তো জীবন দর্শন বলে দিয়েছেন, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার, ওটি তো জীবন দর্শন। গল্পের মধ্যে তো দেওয়া আছে, আমার বলে দেওয়ার দরকার কি, গল্পের শেষে তো লেখকই বলে দিলেন ফিরিয়া ফল কি, পৃথিবীতে। ওই যে আমি একটা কথা বললাম, একটা শুরু করেছি, আপনারা মনে বোঝেননি, এই যে আমার এক স্টুডেন্ট মারা গেছে, তো মারা গেলে কি আমরা তাহলে শোকে মুহ্যমান হয়ে থেমে যাব? সেটি কি আমাদের সুযোগ আছে? পৃথিবীতে বাঁচতে হলে আমাদের ওই যে বললাম, শোক, দুঃখ, আবেগ, কষ্ট, ঘৃণা, যন্ত্রণা বুকের এক পাশে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জীবনে পথ চলতে হয়। আমার মনে আছে, আমি যখন কোচিং এ ক্লাস নিয়েছি, বিশেষ কোচিং এ, একদিন আমাকে বাথরুমে গিয়েছিলাম, আমি তখন মেসে থাকতাম বিশ্ববিদ্যালয়ে, আমি একটা ছোট মেসে, গরিব মেসে থাকতাম আর কি। বাথরুম করতে গিয়ে আমাকে ভোরবেলা 5-6টা ভীমরুল কামড় দিয়েছিল, 3-4টা ভীমরুল মাথায়, প্রচন্ড ব্যথা। এটা নিয়ে আমি ক্লাসে গেছি, 8টায় আমার কোচিং এর ক্লাস, আমি গেছি এবং ক্লাসে গিয়ে আমি ব্যথা ভুলে গেছি। তখন আমি এই ব্যথা নিয়ে, তার মানে জীবনে ব্যথা, মৃত্যু, যন্ত্রণা, পৃথিবী থেকে কাহার, ফিরিয়া ফল কি, মানে পৃথিবীতে এই যে কারো জন্য শোক, দুঃখ, কষ্ট, ব্যথা এগুলো করে জীবন কাটানোর মতো এত আয়সের সময় জীবনে নাই, বুঝতে পারলেন? জীবন হচ্ছে বাস্তব, রিয়েলিটি আপনাকে কোথাও কারোর জন্য থামার সুযোগ নেই, জীবন হচ্ছে নিজের, আপনার, এটি হচ্ছে জীবন দর্শন। ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। তো যাই হোক, সেটি হচ্ছে জীবন দর্শন। তো জীবন দর্শন তো গল্পের মধ্যে দেওয়া আছে। জি, বুঝতে পারলেন? তো যাই হোক, হ্যাঁ, তো আমরা অনেক অনেক গল্প অসাধারণ পড়বেন, আমি ছোট গল্পে আর ঢুকবো না, ছোট গল্পগুলো পড়বেন, তাতে অনেকগুলো লাভ হবে। আমি আবার বলছি, গল্প পড়া হবে, রবীন্দ্র জীবন দর্শন জানা হবে,
আপনার ভালো লাগা তৈরি হবে। রবীন্দ্রনাথের গল্পে কিছু উক্তি আছে, ডায়লগ আছে, সেগুলি জানা হবে, একটু দাগ দিয়ে চিহ্নিত করবেন। চরিত্রগুলি, তাহলে চরিত্র আসতে পারে, উক্তি আসতে পারে, তাই না, যে বিষয়বস্তু আসতে পারে। তো কাজেই গল্পগুলি পড়লে আপনার জীবনের অনেকগুলি লাভ হবে, পরীক্ষায় লাভ হবে, ব্যক্তিগত জীবনেও লাভ হবে। কাজেই একটু পড়বেন। আচ্ছা, আর কবিতা আসলে শুনতে চেয়েছেন আপনারা, আমি জানি না রবীন্দ্রনাথের কি কবিতা পড়বো, বুঝতে পারছি না। আমি তো রবীন্দ্রনাথের শেষ লেখা থেকে আমাদের মনিশঙ্কর রিকোয়েস্ট করছি, শেষ লেখা। তো আমি একটু পড়ি, একটু পড়ার চেষ্টা করি। জি, শেষ লেখা কাব্য রবীন্দ্রনাথের, সেখান থেকে আমি রূপনারায়ণের কুলে এই কবিতাটা অংশ বিশেষ করছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জীবন স্বপ্ন নয়, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। মৃত্যু যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে জীবন দর্শন। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। বুঝতে পেরেছেন? রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ওই যে জীবন দর্শন, ওই যে বললাম ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। জীবন এমনি কত মৃত্যু, কত বিচ্ছেদ, কত যন্ত্রণা, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কার। জীবনটা তো রোমান্টিক। রবীন্দ্রনাথ জীবনের শেষ, জীবনে রবীন্দ্রনাথের শেষ লেখা, জীবনের শেষে গিয়ে রবীন্দ্রনাথ বুঝলেন এই যে জীবনকে যে তিনি এত কল্পনা প্রবণ বলে ভেবেছেন, জীবন আসলে তো আবেগী নয়। ওই যে আপনাদের বোঝায় বারবার যে আপনি কলেজে হাই স্কুলে যে জীবনকে ভেবেছেন, তো সিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, হ্যাঁ আকাশেতে লক্ষ্য তারা সাত কিন্তু একটারই, এইটাই তো জীবন না। জীবন যে কি, এইটা আরো 2-3 বছর 5 বছর পরে টের পাবেন। এখন আপনি বোঝেননি জীবন কি। এই যে আপনি শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার শেষ জীবন যে কি, রবীন্দ্রনাথ টের পেয়েছে মরার আগে। যে মরার আগে তার কালান্তর যে প্রবন্ধ, তার যে সভ্যতার সংকট প্রবন্ধ, তার যে শেষ লেখা প্রবন্ধ, আপনি আরো 2-4 বছর পর বুঝবেন জীবন কি। তখন বুঝবেন যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যকে ভালোবাসতে হবে। সত্য কঠিন, কিন্তু তবু সত্যকেই কি ভালোবাসতে হবে। জি, ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন। জি, শুভকামনা আপনাদের জন্য। আর রবীন্দ্রনাথ শেষ করলাম ইনশাল্লাহ। আর আগামী দিন আমরা পড়ব জসীমউদ্দিন, পড়েছি জসীমউদ্দিন পড়বো, পড়ে নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, 3টা শনিবারে পরীক্ষা। শুনে নেন, আমরা নজরুল পড়েছি 2টো ক্লাস, রবীন্দ্রনাথ পড়লাম 2টো ক্লাস। আগামী ক্লাসে আমি জসীমউদ্দিন পড়াবো বুধবার। তাহলে বুধবার জসীমউদ্দিন পড়িয়ে শনিবার পরীক্ষা নিব 20 মার্চের। তাহলে শনিবার পরীক্ষা কোন কোন টপিক? নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন। জি, আচ্ছা, একটা প্রশ্ন বারবার এসছে অনেক আগে থেকেই, যে স্যার বিদ্যাপতি তো চৈতন্য পূর্ব যুগের কবি, তাহলে আর বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, এই প্রশ্নটি বারবার করেছেন। জি, আমি প্রশ্নগুলো নিচ্ছি। আচ্ছা, বিদ্যাপতি আগে লিখেছেন, আর তার ওই কবিতাগুলিকে পরবর্তীতে কি করা হয়েছে, বৈষ্ণব ধর্মের রসটা ওখান থেকে আস্বাদন করা হয়েছে। বিদ্যাপতি আগেই লিখেছিলেন রাধাকৃষ্ণকে নিয়ে, এবং সেই রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি থেকে পরবর্তীতে কি শ্রী চৈতন্য দেব কি করেছেন, সেই রাধাকৃষ্ণের প্রেম ধর্মের একটা
রূপ আরোপ করেছেন। জি, মনভোলা পণ্ডিত প্রশ্ন করেছেন, স্যার স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ কোন কাব্য লিখেছেন? স্ত্রীর মৃত্যুতে লিখেছেন স্মরণ, আর উৎসর্গ সরি স্ত্রীর মৃত্যুতে লিখেছেন নৈবেদ্য। স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ লিখেছেন নৈবেদ্য আর উৎসর্গ করেছেন স্মরণ। রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে কোন কাব্য লিখেছেন? স্ত্রীর মৃত্যুতে লিখেছেন নৈবেদ্য। রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে লিখেছেন নৈবেদ্য, আর রবীন্দ্রনাথ তার স্ত্রীকে উৎসর্গ করেছেন স্মরণ কাব্য। জি, 1902 সালে রবীন্দ্রনাথের স্ত্রী মারা যায়, মৃণালিনী দেবী। 1902 সালে রবীন্দ্রনাথের স্ত্রী মারা যায়। তো রবীন্দ্রনাথ স্ত্রীর মৃত্যুর পরে নৈবেদ্য কাব্য লিখেন। 1903 সালে নৈবেদ্য কাব্য স্ত্রীর মৃত্যুতে তিনি রচনা করেন, স্ত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে, আর স্ত্রীকে উৎসর্গ করেছেন স্মরণ কাব্য। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।